সর্বপ্রথম আমি একজন চাকরিজীবী, আমি একজন উদ্যোক্তা। সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন অ্যাক্টিভিজম যারা করে তাদের কোনো রেটিং হয় না। আমি কাজগুলাকে ওন করি, আমি সামাজিক কাজ করতে ভালোবাসি। আমি প্রতিনিয়ত এই জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সিডোর, এই ধরনের আমপান হয়। আমরা এটার সাথে আসলে অভ্যস্ত হয়ে গেছি। পেশায় তুমি যাই হও না কেন, আগে মানুষ হোক। আর আমি কাজ করি শুধু ঘুমানোর জন্য পাই, মানসিক শান্তি নিয়ে ঘুমানো যায়। ভাত পায় না খাইতে, মানুষকে আবার দিয়া বেড়া। সবার সুখে হাসবো আমি, কাশবো সবার দুঃখে। তো পৃথিবীতে নিজের প্রতি নিজের জিহাদ ছাড়া আর কিছু হতে পারে না। আমি বলে দিলাম, আগামীর বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে টেকসই বাংলাদেশ হিসেবে রূপান্তর হইতে হয়, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। একদম কৃষিতে ফিরে যাওয়া আর প্রযুক্তিগত উন্নয়ন। 24শে জুলাই পরবর্তী থেকে আজকের দিন পর্যন্ত তরুণদের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। কারিগরি শিক্ষার বিকল্প কিচ্ছু নাই। সিনিয়র জুনিয়র যারাই দেখতেছে সবাইকে বলবো, পড়াশোনার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, একটা পার্সোনাল স্কিল তৈরি করতে হবে। কেমন আছে? যাচ্ছে আলহামদুলিল্লাহ। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন সব মিলে আলহামদুলিল্লাহ যাচ্ছে। প্রফেশন, স্কিল এবং লাইফ জার্নি কথাবার্তায় তোমাকে অভিনন্দন। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এত গুণীজনের বাংলাদেশ মধ্য থেকে আমাকে ছোট্ট একটা মানুষকে আপনি তুলে এনেছেন আপনার এই প্ল্যাটফর্মে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আমি ওই সমস্ত ছোট মানুষদেরকে খুঁজে আনার চেষ্টা করতেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি, যারা একটু ইউনিক এবং যারা কিছু করার চেষ্টা করে এবং সেই প্রয়াসটা তাদের ভেতরে থাকে। সো এটা আমার চলমান একটা প্রক্রিয়া। আসলে যে কতটুকু আমি এটার জন্য প্রাপ্য এর জন্য বাট ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে তোমার এখন ব্যস্ততা কি নিয়ে? সব মিলে ব্যস্ততা হচ্ছে, সর্বপ্রথম আমি একজন চাকরিজীবী, আমি একজন উদ্যোক্তা। সো একই সময়ে আমি চাকরি এবং ব্যবসা দুইটাকে সামলাতে হচ্ছে, এবং সর্বোপরি সবার উপরে হচ্ছে আমি একজন জলবায়ু কর্মী এবং সমাজকর্মী। তো সমাজের পিছিয়ে পড়া মানুষজনকে নিয়েই আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, এই আর কি। জলবায়ু নিয়ে কাজ করো, মানুষের জন্য কাজ করো, এই বিষয়গুলো আমার পরবর্তীতে আসবো। তোমার রূপটা একটু জানতে হবে। আমি বলবো আমার ভাষায় তুমি একজন আন্ডাররেটেড মানুষ। তুমি নানাবিধ কাজ কারবার সাথে নিজেকে ইনভলভ রাখছো। আমি যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি এখানে বিশেষ করে সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন অ্যাক্টিভিজম যারা করে তাদের কোনো রেটিং হয় না, বা আন্ডার রেটেড বা ওভার রেটেড। আসলে মন থেকে যদি কোনো কাজ কেউ না করে, আসলে ওই কাজটা হয় না। সো আমি কাজগুলাকে ওন করি, আমি সামাজিক কাজ করতে ভালোবাসি। এখানে আমি কি রেটিং হচ্ছে বা কেউ আমাকে আন্ডার রেটেড বলছে, ওভার রেটেড বলছে, এগুলো নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি মানুষের জন্য কাজ করতেছি, আমি দেখতেছি মানুষটা কতটুকু উপকৃত হচ্ছে আমার কাজের বিনিময়ে। সো এইটাই আমার প্রাপ্য, আর কিছু না। তো নতুন কোনো বিশেষিত করতে চাচ্ছি না আমি। না, আমিও চাই না। আমি কথা বলি সেটাই ভালো হবে আমি মনে করি। তোমার ছোটবেলা এবং তোমার বেড়ে ওঠা একটু শুনবো। তার আগে তোমার সুন্দর করে পরিচয়টা আরেকবার দাও। ওকে, আমি সৈয়দ চেকার হৃদয়। আমি একজন উদ্যোক্তা, এবং পাশাপাশি আমি একজন জলবায়ু কর্মী এবং সমাজকর্মী। আমি সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং বাংলাদেশ যে জলবায়ু বর্তমানে হুমকির মুখে আছে, এটাকে রক্ষার ক্ষেত্রে আমরা আসলে কিছুটা অবদান রাখতে চাই, যে জলবায়ুর সুবিচার যেন বাংলাদেশ সবসময় পেয়ে যায়, তাই নিয়ে। আর আমার বেড়ে ওঠাটা, যেটা আপনার প্রশ্ন ছিল, আমি একদম আমার শিকড় যেখানে, আমি হচ্ছে নদী পাড় থেকে বেড়ে ওঠা, নদীর পাড়ের একজন মানুষ। সো এই নদী পাড় থেকে বেড়ে ওঠা, নদী পাড়ে আমার জন্মগ্রহণ, সেই লক্ষ্মীপুর জেলার কমলনগরের প্রত্যন্ত একটা গ্রাম থেকে আমি উঠে আসছি। সো ওই আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে 10 মিনিটস থেকে 15 মিনিটসের দূরত্ব নদী। তো ওইখানে আমি প্রতিনিয়ত এই জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সিডোর, এই ধরনের আমপান, তারপরে হচ্ছে আর বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড়গুলো হয়, আমরা এটার সাথে আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো অভ্যস্ত হয়ে যাওয়ার পরে এটার সাথে আসলে আমরা যুদ্ধ করতে করতে বেড়ে ওঠা। নদী কেন্দ্রিকে আমাদের পথ চলা, তারপরে হচ্ছে পড়াশোনা, স্কুল জীবন শেষ করা, তারপরে হচ্ছে নিম্ন মাধ্যমিক প্রথমে, উচ্চ মাধ্যমিক, প্রাইমারি শেষে নিম্ন মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। তো এই স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি সবকিছু শেষ করে এখন কর্মজীবনে। আসলে যত সহজে বলা যায় 1 মিনিটে ছোট থেকে কর্মজীবন পর্যন্ত, বিষয়টা অতটাই স্মুথ আসলে হয় না আমাদের জীবনে। বিশেষ করে আমাদের মতো কি বলা যায়, যারা গ্রাম থেকে বেড়ে ওঠা, রুটের সাথেই নিজেকে জড়াই রাখে সর্বক্ষেত্রে, আমরা কিন্তু ওই স্মৃতিচারণটা করি। ভালো লাগা, অভালো লাগা, সংগ্রাম,
ঠিক না? আমি খুব গর্ব ফিল করি যখন কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার বাসা কোথায়, বা নতুন কারোর সাথে পরিচয় হলে আমার নিজ শিকড় সম্বন্ধে জানতে চাই। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে নদী পাড়ের ছেলে এই পরিচয়টা দিতে। বন বা এবং নদীর পাশে থাকে তারা অনেক সংগ্রামী হয়, তারা অনেক কনফিডেন্ট হয়, এটা আমি দেখছি। তো সুন্দরবনের পাড়ের মানুষগুলো ঝড় বৃষ্টি আফান তুমি যেটা বললা যে বিভিন্ন জলোচ্ছ্বাসগুলো হয়, তারা কিন্তু এগুলো ফেস করে। কিন্তু তুমি নর্মালি যাও, সাপোজ আমরা একটা সময় গেছিলাম, তো ওই দিন নদীতে জোয়ার দেখি আমার তো মনে হয় নৌকা যায় যায় ডুবে অবস্থা, কিন্তু তারা প্রতিনিয়ত সেখানে সংগ্রাম করে, টিকে থাকার লড়াই করে, বাঘের মুখ থেকে অনেকে ফিরে আসে। মানে তাদের জীবনটা না আসলে বর্ণনা করাও মানে কঠিন। ডিসক্রাইব করার মতো কোনো ওয়ে থাকে না, না, কারণ আসলে যে আসলে practical লাইফ জীবনটা কত প্র্যাকটিক্যাল। কঠিন। হ্যাঁ, তো আমি মনে করি এইসব মানুষদের আবার একটা পজিটিভ সাইড আছে, ওই যে যেটা বললাম, তারা অনেক চিরচেতা হয়। হ্যাঁ, তারা টিকে থাকতে পারে প্রকৃতির সাথে সংগ্রাম করে, কিন্তু নর্মাল মানুষগুলো এগুলো ভাবতে পারবে না। কারণ তুমি সেটা কানেক্ট করতে পারবা, আমিও অল্প হলেও কানেক্ট করতে পারবো। তোমার স্বপ্ন ছিল কি? তুমি আসলে জীবনে কি নিয়ে স্বপ্ন দেখতে? আমি আসলে সবার ব্যতিক্রম। আমি একটা জিনিসকে ওন করি এবং সারা জীবন ওন করে যেতে চাই, যে পেশায় তুমি যাই হও না কেন, আগে মানুষ হও। আমার পেশা হইতে পারে আমি একজন আইনজীবী, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, বা বাংলাদেশের আমলা হতে পারে, আমি বাংলাদেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারে। যদি আমি আগে আমাকে মানুষ, মানহুস, মানহুস, সবাই কিন্তু মানুষ হয়, কিন্তু মানহুস, একটা মানব জাতির মধ্যে একটা হুশ থাকে, আগে ভালো মানুষ হইতে হবে। যত পেশা যাই হোক, আমি একজন কৃষক, আমি কৃষকের সন্তান, প্রাউড ফিল করি, কারণ আমি কৃষক একটা একটা দেশের নিশ। অবশ্যই। সো আমি পেশা যাই হোক, আমার জীবনের স্বপ্ন ছিল আমি একজন মানুষ হব। তো কি এখন মনে হয় তুমি কি একজন মানুষ হয়ে? আমি এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি নাই। আমি এখনো শিখছি, যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা সঞ্চয় করছি, কারণ শিখার কোনো শেষ নেই। সো প্রতিদিন নতুনত্ব আসতেছে, প্রতিদিন নতুনত্ব শিখছি। তারপরে আমাদের যারা গুণীজন আছে তাদের কাছ থেকে জানছি, জানার চেষ্টা করতেছি, একটা আগ্রহ ভিতর থেকে আছে যে জানতে হবে আমাকে। সো আমি এখনো পরিপূর্ণ নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিতে পারছি না, কারণ আমার এখনো শেখার অনেক বাকি আছে। ভুল ত্রুটি মানুষের চলার পথে হতেই পারে, সেগুলো শুধরাতেও তো সময় লাগে। তোমার জীবনের বেড়ে ওঠার সময় প্রতিবন্ধকতাগুলো কি ছিল? একটা বাচ্চা যখন শৈশব শেষে কৈশোরে পা রাখে, তখন একটা বাচ্চা আসলে বুঝতে শুরু করে যে সে আসলে পৃথিবীতে বিলং করতেছে। তার আগে কিন্তু তার মোহটা সংসার, বাবা-মা, তার কোনো চিন্তা নাই। রাতে সারাদিন খাবো-দাবো, আর আনন্দ উৎসব করবো, রাতে ঘুমাবো, সকালে আবার এই তো জীবন। সার্কেলটা তো এর মধ্যেই ইয়ে। তারপরে যখন কৈশোরে সে স্কুল জীবন শুরু করে, তখন থেকে তার সৃষ্টি হয় যে না, আমি পড়াশোনা করতেছি, আমি একজন মানুষ হইতে হবে, আমাকে পড়াশোনা ঠিকমতো করতে হবে। এই জিনিসগুলো থেকে আমি যখন শৈশব পাড়িয়ে কৈশোরে আসি, কৈশোর পাড়িয়ে যখন আমি যেটাকে আমরা আমাদের বাল্যকাল পেরে কৈশোরকাল, যেখানে আমরা আমাদেরকে আমরা আবিষ্কার করতেছি, নতুন করে আবিষ্কার করতেছি, ওই সময়টায় এর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তো সম্মুখীন মানুষ হয়। তো কিছু কিছু সমস্যা থাকে যেটা আসলে এক্সপ্লেন করা যাবে না। সর্বপ্রথম নিজেকে বিকাশিত করার জায়গা থেকে বাধা হয়ে দাঁড়ায় পলিটিক্যাল বাধাটা, যেটা আমার পরিবারের সাথে হয় না, আমার সাথে না। সো একটা পরিবারের সাথে যখন এটার মুভমেন্টটা শুরু হয় 2014-এ, সো 2014 সালে যখন এটা শুরু হয়, সো আমি তখন সবেমাত্র 14 বছরের একটা কিশোর। সো 14 বছর বয়সে আমি কি জানি, আমি কি বুঝি পরিবার নিয়ে, রাইট? তো ওই সময় থেকে আমি দেখে আসতেছি আমার পরিবারকে ডমিনেট করার বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, বিভিন্ন ধরনের জুলুম, ফ্যাসিজমের কায়েমের নিশটা শুরু করে তৃণমূল থেকে। সো ওই জায়গাটা শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে জীবনের স্ট্রাগলটা, পিরিয়ডটা শুরু হয়। সেটা শেষ হয় 2024-এ এসে। কিন্তু এটার যে একটা, যেমন পারমাণবিক বোমা কোথাও যদি বিস্ফোরিত হয়, এটার কিন্তু দীর্ঘ একটা সময়কাল ধরে এটার বিক্রিয়া থেকে যায়। সো ওইটা শেষ হলো, কিন্তু এটার বিক্রিয়া কতদিন থাকবে। এই যে তুমি মানুষের জন্য কাজ করো, এটা অনেকে জানে না। তো মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণাটা কোথায় পাইছো তুমি, বা কেন তুমি মানুষের জন্য কাজ করতে চাও আসলে? এখানে আমি আমার বাবাকে একটা ক্রেডিট না দিলেই নয়, যিনি আমার বটগাছ। আব্বু আমাকে একদিন ভোরবেলা, যখন আমার বাবার একটা ছোট ফার্মেসি আছে, সো উনি যখন ভোরবেলা ফজরের নামাজের পরে
আমার টাইমটা এক্সাক্ট মনে নেই, 6টা থেকে 7টার মধ্যে উনি বের হয়ে যান বাসা থেকে। তো উনি যখন আসতেছিলেন দোকান দিকে, তো আমি আব্বুকে বিদায় দিতাম ছোটবেলায়। সো শুভ সকাল বা আল্লাহ হাফেজ বাবা, মানে সকালবেলা এইভাবে বিদায় দিতাম। তো কোনো একটা প্রসঙ্গ কখন আমার বাবা আমাকে বলেছিল যে ভালো মানুষ হতে পারলে জীবনে যে কোনো কিছু করা যাবে। তো ভালো মানুষ হইতে হবে আমাকে, এই ধারণা আমার মধ্যে কাজ করতেছিল। একটা মিনিট, আমি যখন কিশোর বয়স 2013 সালে আমি যখন স্কুল, প্রাইমারি স্কুল শেষ করে যখন হাই স্কুলে আমার চলছে আমার মাধ্যমিক, তো মাধ্যমিকে যখন আমি যাই, আমার এলাকারই একটা মানুষ খুবই রোগাক্রান্ত এবং তার মরণব্যাধি রোগে আক্রান্ত হয়। উনি মারা যান, আল্লাহ বেহেশতে নসিব করুন। তো ওই মানুষটার জন্য ডোনেট কালেক্ট করা, যেহেতু খুবই আমাদের ওই ওই এলাকার ছিল তোমাদের? আমাদের এলাকারই ছিলেন। সো উনি খুবই অর্থ সংকটে ভুগছিলেন চিকিৎসা ব্যয়ভার বহন করা নিয়ে। তো উদ্যোগ নিয়েছিলাম। প্রত্যেকটা আমাদের তো তখনকার সময়ে আপনি তো অবশ্যই এটা জানবেন, আমরা তখন সিঙ্গারা খাইতাম 3 টাকা করে। 3 টাকা 5 টাকা পর্যন্ত আমরা আমাদের স্কুল লাইফে সিঙ্গারা খাওয়া হয়েছে। সো আমরা তখন বাড়ি থেকে 10 টাকা দেওয়া হইতো, 15 টাকা দেওয়া হইতো। এর বেশি আসলে খুব একটা না। 5 টাকা দিয়ে আমি স্কুলে যাব, 5 টাকা দিয়ে আসবো, 5 টাকা হচ্ছে আমার টিফিন টাকা, রাইট? ওই 5 টাকাকে সঞ্চয় করে স্কুলের, যেহেতু আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, সো ক্লাস ক্যাপ্টেন থাকাকালীন একটা ফ্রেন্ড সার্কেল জায়গা থেকে আমার একটা ভালো নেতৃত্ব গুণ থাকতো। তো ওই জায়গা থেকে লিডারশিপটা আসলে ছোটবেলা থেকেই ফ্যামিলি থেকেই গ্রো আপ করা ব্যাপারটা, বাই বন্ড বলতে পারেন। যেহেতু বাবা লিডারশিপ জায়গা থেকে আছে, সো বাবা আর যখন তার কনফিডেন্স দেখতাম, আমি বাবার সন্তান হিসাবে সেইগুলোকে অনুকরণ করা শুরু করি। তো যখন আমি সবার কাছ থেকে 5 টাকা করে কানেক্ট করে একটা অ্যামাউন্ট জড়ো করি এবং সমাজ থেকে বিভিন্ন জন মানুষ থেকে নেওয়া শুরু করি, ওইখান থেকে ওই মাসটাকে কাজ করার পরে যে কিছু টাকা, খুবই সামান্য পরিমাণে, আমার আমার মনে হচ্ছে 1200 কিংবা 1300 টাকা তার হাতে তুলে দিই আমি। এটা করতে কিছুই না, তার একটা ইনজেকশনের টাকাও হয়নি ওই টাকাটা, কিন্তু তার মুখে যে হাসিটা আমি দেখতে পাইছি, ওটা আজও আমি ইমাজিন করতে পারতেছি যে মানুষটা কিভাবে হাসতেছে। তারপর থেকে ক্রমান্বয়ে কাজের সাথে তাহলে কি যুক্ত বলা যায় দ্যাট ওয়াজ ইন্সপিরেশন? হ্যাঁ, একটা মানুষের হাসি আর মানসিক শান্তি। আর এই হাসিটা পাওয়ার পরে ওই রাতে আমার প্রচুর ঘুম হয়েছে ভাই। আর আমি কাজ করি শুধু ঘুমানোর জন্য ভাই, মানসিক শান্তি নিয়ে ঘুমানো যায়, প্রচন্ড মানসিক শান্তি নিয়ে ঘুমাতে পারবেন আপনি। আসলে যারা মানুষকে নিয়ে কাজ করে এদের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য। তো তুমি একজন অ্যাজ এ ইয়াংস্টার, তো সেই জায়গা থেকে আমাদের সময় ইয়াংরা অনেক মানে এই দিকে এই কথাগুলো খুব ভাববে, এরকম মানসিকতা কিন্তু নেই বললেই চলে। সেই জায়গা থেকে তুমি কিছু করার চেষ্টা করতেছো, মানুষকে নিয়ে ভাবতেছো, যতটুকু পারো তোমার জায়গা থেকে এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছো। তো যারা করে কাজ করতেছে, যারা করতেছে না, এই যে ব্যাপারগুলো মানে আসলে ইয়াংরা কিভাবে এই কাজগুলো নিয়ে কিভাবে তারা, তোমার কি মনে হয়? আমি অফ ক্যামেরায় আপনার সাথে যখন কথা হচ্ছিল, আমি কিছু কথা বলছিলাম, আমাদের টোনটাই আমার বেশি পেয়েছেন আপনি কথার মাঝখান দিয়ে। সো আমাদের যখন থেকে আমিত্ব থেকে বের হয়ে আমাদের আসতে পারবো, তখন থেকে এই কাজগুলো আপনি দেখেন, আমি না করলেও আমার মতো আরেকজন করবে এই কাজগুলো। আমি প্রথমে কাজগুলো যখন সোশ্যাল মিডিয়ার দিকে দাবিত না করে আমি নিজে করতাম, জানতো না মানুষ, এ করতো না। তো টুকটাক যখন সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করি, এটা কিন্তু যেমন মেডিসিন, আপনার উপকার এবং সাইড এফেক্ট দুইটাই কাজ করে। সো আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজগুলো আপলোড করতে থাকি বা আমার আশেপাশের লোকগুলো জানে, তো আমার আমি দুইটা বিক্রিয়া পাই। কেউ আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, আবার কেউ আমাকে ডিমোটিভেট করতেছে, একদম ডমিনেট করে রেখে দিচ্ছে যে কেমন ভাইরাল হতে আসছে। বা এখন বাংলাদেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ভাইরাল, মানে কিছু হইলে ভাইরাল, মানে ভাইরাল দেখানোর জন্য কাজ আমার লোক করতেছে। দেখানো। এবং যেহেতু আমি আপনাকে বলেছিলাম আমাদেরকে অনেক ডমিনেট করে রাখা হয়েছিল রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে। সো যখন রাখা হয়েছিল, ধরুন কিছু কিছু টোন চলে আসতো, ভাত পায় না খাইতে মানুষকে আবার দিয়া বেড়ায়, আমাদের মানে আঞ্চলিকতার জায়গা থেকে আর কি। তো আসলে আপনি আমাকে যে টাকাটা দিচ্ছেন বা আমার একটা মানুষের উপকারের জন্য দিচ্ছেন, ওই টাকাটা যখন আমি আমার কাছে রাখেন, এটা কি ট্রাস্টের উপরে না? অবশ্যই। আমি কি আপনার ট্রাস্ট ক্ষুণ্ণ করতে পারবো?
আমি করে ফেলছি কিন্তু আপনি জানেন না, কিন্তু আমি আমার জায়গা থেকে দায়বদ্ধ। তো সেই গিল্টি ফিলিংসটা তোমার আসবে। আমি আমি আপনাকে আগে বলেছিলাম আমি কাজটা কেন করি, মানসিক শান্তি নিয়ে ঘুমানোর জন্য। এখন আমি যদি ওই টাকাটা মেরে খেয়ে ফেলি তাহলে আমার মানসিক শান্তিটা থাকবে? আমি বিছানায় যখন যখন মাথাটা ইয়ে করবো, আপনি মানে যেই পেশার সাথে জড়িত থাকুন না কিন্তু কেন, মহৎ মানুষের ভালো আপনি যত যাই বলেন না কেন, ধরেন একজন মাফিয়া, সেও যদি রাতে বিছানায় ঘুমায় বালিশের সাথে মাথাটা দেওয়ার পরে সেও ভাবে আজকে সারাদিনে কি পরিমাণ আমি অন্যায় করছি। আপনিও একটা পেশার সাথে আছেন, আপনিও জানেন আপনি সারাদিন, আজকে রাতে যদি আপনি ঘুমাতে যান আপনি কিন্তু সারা দিনটাকে আপনার রিভাইজ করা হবে। যদি সেই মানুষটা মানসিক ভারসাম্যহীন না হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার সারা দিনের কর্মকাণ্ডটাকে একটু রিভাইজ করা হয়, রিকল করে, এবং ব্রেন করতে বাধ্য করে আপনাকে, ব্রেন করতে আপনাকে বাধ্য করে যদি আপনি মানসিক ভারসাম্যহীন না হন, রাইট? তো এই জায়গা থেকে আমি এই জিনিসটাকেই ওন করে আমি কিছু নেওয়া আসি নাই। সো আমাদের যুব সমাজ এখনকার সময় জায়গা থেকে এসে হয়েছে কি, আমিত্বতে প্রচুর বিশ্বাসী হয়ে গেছে। মানে আমার 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 আমি এই করবো, আমি করতেছি, আমি করতে চাই, শুধু আমার, মানে আমরাতে আসতে পারে না, এই সার্কেলের গণ্ডিটা এখনো ফেরোতে পারতেছে না। তবে অবশ্যই অনেকেই পেরেছে। আমি তো আই এম জাস্ট এ নাম্বার 1%। বাংলাদেশের লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন, আমি তাদের কে আমার অনুপ্রেরণা মনে করি। তাদের কাজগুলো যখন সোশ্যাল মিডিয়ায় দেখি আমার ভিতর ভাই আমি প্রচুর হিংসুটে মানুষ ভাই, একটা সিক্রেট কথা বলি, কিন্তু এটা অর্থ উপার্জনের ক্ষেত্রে না, বা নিজেকে অনেক বেশি বায়াস টাকার মানুষের কাছে প্রকাশ করার জন্য না, বা নিজেকে অনেক বেশি বড় মানুষ হিসাবে দেখানোর জন্য না। আমি খুব হিংসা ফিল করি যদি আমার টাইমলাইন অন্য কেউ ভালো কাজের আপলোডটা দেয়, যে এই জায়গায় একটা টিউবওয়েল দিয়েছি, এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে অসুবিধার কারণে। আমার মাথার মধ্যে ঘুরতে থাকে আমি আরেকটা টিউবওয়েল কখন বসাতে পারবো। এখান থেকে একজন বললো যে আমি একজন দুস্থকে একবেলা খাওয়াইছি, আমার মাথার মধ্যে ঘুরতে থাকে আমি একজন দুস্থকে কখন খাওয়াবো। মানে আমি প্রচুর পরিমাণে হিংসা হয় আমার পাশের মানুষ ভালো কাজ করে ফেলতেছে, তাহলে তার বাধা কোথায়, কাজ করতে পারতেছে, সে আমার থেকে প্রতিবন্ধকের মধ্যে থেকে কাজ করতে, আমি তো তার চেয়ে ভালো আছি, আমি করতে পারতেছি না কেন? এটা আমাকে প্রচুর প্যারা দেয় ভাই। তো এই প্যারার জন্য আমি আমার অনেক কাছের মানুষ হারাইছি। মানে আমার খুব রিলেটিভ আমাকে এরকম কোশ্চেন আসছে আমার কাছে যে নিজের ভাত খাওয়ার ভরসা নাই, আরেকজনের কাজ নিয়ে কামলা খাটো, সবার সুখে হাসবো আমি, কাটবো সবার দুঃখে। এই আর কি ভাই, মানে আপনি আমাকে ওয়ান কাইন্ড অফ পাগল বলতে পারেন। এই পাগলামিটা আমি মনে করি কিছু কিছু মানুষের থাকা দরকার, পাগলামি না হলে হয় না ভাই। এই ঢাকা শহরে আমি তো মোটামুটি ১ যুগ মোটামুটি পার হয়ে গেছে আমি ঢাকা শহরে স্থায়ীভাবে পদার্পণ করার। সো আমি আসলে ঢাকা শহরটাকে যখন আসি তারপরে একটা আমূল পরিবর্তন তো দেখতে পাই, এক যুগে অনেক আমূল পরিবর্তন হয়। তো এই ঢাকায়ও এখনো মানুষ কোনো দুর্ঘটনায় যদি রাস্তায় পড়ে, পাশ থেকে একটা মানুষ হেঁটে যাইতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। তারপরে আমরা তো খুব এখন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু হলে ফোন বের করে ফেলি। ফোন আমাদের প্রথম অস্ত্র, লাইভে যেতে হবে, ফেসবুক থেকে ডলার কামাইতে হবে, প্রচুর ইনকাম আসতেছে, কন্টেন্ট ক্রিয়েটররা সব ফাটায় ফেলতেছে, আমরা বাড়তেছি না, জাস্ট ইমাজিন। তো সবাই কিন্তু কেউ কাজের জন্য আসে না, সবাই এসে সেলফি এরকম তুলার একটা ক্যাপশন দিবে, আবেগ মুহূর্তে ক্যাপশন দেবে, রিচ পাবে, অ্যালগোরিদমে রিচ যাবে অনেক বেশি, সে মানুষ তাকে ফলো করবে। আসলে আলটিমেটলি উপকারটা কেউ নেই। তা আমার মধ্যে না এটা, মানে আমার সামনে একটা মানুষ প্রবলেম পড়ছে, ওই মানুষটাকে আমি প্রবলেম সলভ না করতে পারি, অ্যাটলিস্ট তাকে নির্দেশনা দেওয়ার মতো তো আল্লাহ তাআলা আমাকে তো, আমি তো কথা বলতে পারতেছি, আল্লাহ তাআলা যে আমাকে একটা নিয়ামত দিছে যে আমার ভিতরে রূহ আছে, রূহটা তো আমি কাজে লাগাতে পারতেছি, আমি ভয়েস আমি পৃথিবীতে সব থেকে হার্ড এবং সব থেকে সহজ হচ্ছে ভয়েস রেজ করা। আমি মনে করি আমার সব থেকে বড় যোগ্যতা হচ্ছে কথা বলতে পারা। আপনি আমাকে ১,০০০-১,০০,০০০ মানুষের মাঝখানে দাঁড়ায় দিবেন, কোনো টপিক নাই, বলবেন যে এই মানুষগুলোকে দাঁড়া করাই দিছি, এই মানুষগুলো তুমি সামলাও, আমি পারবো। গ্রেট। আমাদের সমাজে যারা এই ধরনের কাজ করে, ফ্যামিলি থেকে কিন্তু ওইভাবে সাপোর্টটা পায় না। বেসিক্যালি যারা একটু সংগ্রাম করে, কাইন্ড অফ নিডি, তাদের ক্ষেত্রে তো আরও অবিশ্বাস্য কঠিন ব্যাপার। তো এই বিষয়টা তোমার ফ্যামিলি এবং তুমি কিভাবে কোপ আপ করো, বা কিভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হও যে ইটস ওকে, আমি চেষ্টা করি, বা তারা কিভাবে দেখে? আচ্ছা, যদি ফ্যামিলি হয় অনুপ্রেরণা, ফ্যামিলিকে কিভাবে আর বুঝাবো? গ্রেট। এটা সবার ক্ষেত্রে বিষয়টা। আমার বাবা মা, আমার বাবা তৃণমূলের একজন পলিটিশিয়ান,
মা তৃণমূলের একজন জনপ্রতিনিধি, স্থানীয় সরকার অধীনে। সো দুইজনই না পিপলদের সাথে খুবই কানেক্টেড। ধরেন আমি আমার বাসায় যখন যাই, ফজরের নামাজটা পড়ে আমার বাবার একটা খুব কড়া নির্দেশনা আছে, আপনি যদি আমার বাসায় গেস্ট হিসাবেও যান ওই কড়া নির্দেশনার মধ্যে আপনিও এন্ট্রি হয়ে যাবেন। মানে তুমি যাই করো নাই করো, সারাদিন তুমি যাই করো, কোনো সমস্যা নেই, ফজরের নামাজটা পড়তে তোমাকে উঠতেই হবে। সে যাই হোক না কেন, সে আমার বাসায় গেস্ট হোক, সে আমার বাসায় যাই হোক না কেন, সে মানে 5টার পরে 6টা পর্যন্ত এই 1 ঘন্টা টাইমটা সে বিছানায় থাকতেই পারবে না। তাকে উঠে নামাজ পড়ে সে সারাদিন ঘুমাক, কোনো সমস্যা নেই। So, যখন এই জিনিসটা ধরেন আমরা যখন নামাজ পড়তাম, তো নামাজ পড়ে সালাম ফিরায় যখন নামাজের বিছানায় বসে থাকি, তখন আমার কানের মধ্যে টোন বাজতে থাকে, কোনো নারী কণ্ঠ বা কোনো পুরুষ কণ্ঠ, মানুষ সেবা নিতে আসে বাবার কাছে। সো যেহেতু উনি একজন জনপ্রতিনিধি বা আম্মু জনপ্রতিনিধি, তো সেই জায়গা থেকে না মানুষের সাথে খুব ইজিলি আমি মানুষের নিজটাকে বুঝতে পারি যে মানুষ কি হয় কি চায়। তো বাবা মায় যেহেতু মানুষের জন্য কাজ করতেছে, সেটা হয়তো বা তাদের সেক্টরটা আলাদা, তারা অন্য একটা প্ল্যাটফর্ম বলি বা অন্য একটা সেগমেন্ট থেকে তারা কাজ করতেছে, কিন্তু মানুষের জন্যই তো করতেছে, অন্য কারোর জন্য তো না। তাহলে মানুষের জন্য যেহেতু কাজ করতেছে, তাহলে ওই যে আপনাকে আমি একটা বলেছিলাম, পেশায় তুমি যাই হও আগে মানুষ হও, ওইটাকেই আমি অন করে আসলে এই ফ্যামিলি, আমার ফ্যামিলি আমাকে দেখতেছে, আমার ফ্যামিলি কি, আমি কিন্তু ভাই এখনো খুবই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই স্ট্রাগল। মানে আমি জানি না আগামীকালকে আমি কি খাবো, আমি জানি না নেক্সট মান্থে আমি কোথা থেকে আমার বাসা ভাড়াটা দেব, কিন্তু আমার ফ্যামিলি আমাকে পুশ করতে থাকে, বাবা অন্যায় তো করতেছিস না, কারো ক্ষতি হচ্ছে না তো তোর দ্বারা, যদি কারো ক্ষতি না হয় পারলে উপকার করিস, না হলে ক্ষতি করিস না। সো ফ্যামিলি যদি থাকে আপনার বুস্টার ডোজ যদি ফ্যামিলি থেকে থাকে, তাহলে আপনি মানে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। সো আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ, যে কিছু কথা আছে না, বাবার সামর্থ্যবান হওয়ার দরকার নেই, বাবার নামক বটগাছটা ছায়া হয়ে থাকা উচিত। আর সেটা যদি হয় আদর্শবান বাবা, একজন সুশিক্ষিত বাবা, সুশিক্ষিত মা, তাহলে আমি কিভাবে পথভ্রষ্ট হব? সো আলহামদুলিল্লাহ, প্রতিটা বাবা মাই কিন্তু সন্তানদের সাপোর্ট করতে চায়, কিন্তু যখনই প্রশ্ন আসে যে বিনা কাজে বিনা পারিশ্রমিকে তুমি পরিশ্রম করো, সেই ক্ষেত্রে অনেকে বিগড়ে দাঁড়ায়। ওই বিষয়টা বিনা পারিশ্রমিকের বিষয় আমি আরেকটা মজার বিষয় বলি। আমার আব্বা গত মাসখানিক আগে, মাসখানিক নেই, গত সপ্তাহ আমাকে ফোন দিয়ে বলতেছে, বাবা এইবার কি মানুষকে কোনো শীতের কম্বল দিবি না? তো শীতের কম্বল দিবে না? আমি বলছি, আব্বু আমি এইবার রেজ করতে পারছি, দেশের বিভিন্ন অঞ্চল দিতে পারছি, বাট আমাদের লক্ষ্মীপুর জন্য আমি রেজ করতে পারি না এবার। সো এবার মনে হয়তো দেওয়া হবে না, মানুষজন আমার কাছে আসতেছে, আমি মানুষজনকে দিতে পারতেছি না। জানি তোর কর্মব্যস্ততার মাঝে এখন একটা জিনিস তো, মানে আমার তো ভাই অর্থনৈতিকভাবে তো আমি খুব বেশি স্বাবলম্বী মানুষ যে আমি আমার পকেট থেকে দিতে পারতেছি, আমি তো আরেকজন থেকে কালেক্ট করে এনে তারপর মানুষের জন্য দিতে হচ্ছে। সো কালেক্ট করতে যাবো যে আমার কর্মব্যস্ততার মাঝখান দিয়ে সময় বের করতে পারতেছি না, রিসেন্ট টাইমের কথা বলতেছি, আমি আগের কথা বলি। তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি, বিভিন্নভাবে আমি সেটাকে ডিস্ট্রিবিউশন করছি, কিন্তু মানে আমি নিজ থেকে যে কিছু মানুষ থাকে না, আপনি শরীফ ভাই আমাকে পার্সোনালি বলবেন যে ভাই হৃদয় তোমার প্রতি আমার একটা আবদার আছে, ওই আবদারটা আসলে রাখতে পারতেছি না এখন, মানে এমন একটা অবস্থায়। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করতে। তো বাবা যদি এভাবে বলে, আপনি বিনা পারিশ্রমিকের উত্তর তো আই থিঙ্ক পেয়ে গেছেন। যে আমার বাবা যেমন একজন রুগী, আমার এলাকা থেকে কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ ছেলেটাকে বেশি বলুন, ওই ছেলেটাকে হৃদরোগে ভর্তি করানোর প্রয়োজন ছিল। সো গ্রাম থেকে এসে দালালের মাধ্যমে সে শ্যামলীতে হৃদয় হার্ট না কি জানি একটা হসপিটাল, না হৃদরোগ না, হৃদয় হার্ট জেনারেল হসপিটাল না কি জানি একটা আছে, ওই আপনার শিশু মেলার অপোজিট সাইডে। সো মানসিক হসপিটাল ঠিক অপোজিট পাশে। তো ওইখানে দালালের মাধ্যমে পড়েছি, এক রাতে তার প্রায় 1 লক্ষ টাকার মতো বিল চলে আসে। তো ওইটার পরে ছেলেটাকে ওখান থেকে রিলিজ করে আনে আর হৃদরোগে ভর্তি করা। আমার বাবা আমাকে ফোন দিয়ে, মানে আমি লিটারেলি অফিসে সিও স্যারের সাথে মিটিং করতেছি, ওখান থেকে আমি আব্বুর ফোন, যেহেতু আব্বু ফোন দিছে, একবার ফোন দিছে, আমি ফোনটা দেখেছি কিন্তু ওই ছিল না ধরার মতো। সেকেন্ড ফোন দিয়েছে, আমি স্যার আমাকে একটু সময় দেন না, আব্বু ফোন দিয়েছে, মেবি কোনো ইমার্জেন্সি। পরে বের হয়ে রুম থেকে ফোনটা রিসিভ করলাম, বললো যে
And ওকে পাঠাইছি, আমি নামটা ইয়ে করতেছি না, এক্সপ্লেন করতেছি না, Okay. বিকজ মানুষটা পৃথিবীতে যেহেতু নাই, সো আমি কার জন্য কি করেছি এই জিনিসটা আসলে আমি মানে নাম ধরে, যেহেতু এটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, সো তাদের Okay. ফ্যামিলির সামনে যদি পড়ে জিনিসটাকে খুব আমি আমার কাছে মনে হয় তারা ছোট হতে পারে। সো আমি তাকে আমি রিসিভ করে যখন আব্বুর ফোনটা রিসিভ করলাম, আব্বুর ডিরেক্ট কথা হচ্ছে তাড়াতাড়ি যা, এখানে এই ছেলেটা এই কন্ডিশনে আছে, কি করতে পারিস কর। তারপর তাকে হৃদরোগে ভর্তি করলাম, দীর্ঘ চিকিৎসা ছিল, বাট আল্লাহ তার হায়াত রাখেনি, মারা গেছে। তো আমার বাবাই যদি আমাকে পুশ করে, তাহলে বিনা পরিশ্রম কি? আমার আমার জবাবদিহিতা কার কাছে? আমার ফ্যামিলির কাছে। তুই টাকা ইনকাম করতেছিস না, ফ্যামিলিকে চালাচ্ছি না, ফ্যামিলি দিচ্ছে না, সেই মানুষটাকে আমি সে আমাকে পুশ করতেছে, সেই আমাকে বলতেছে সামাজিক কাজ কর। তাহলে আমার এখানে পৃথিবীতে বাবার যদি হাত দিয়ে ছায়া হয়ে থাকে, যে আমার জন্য পৃথিবী কি লাগবে? পাহাড় আর কি আমি রাস্তা বানাই ফেলতে পারবো, আলহামদুলিল্লাহ। তুমি এইসব সামাজিক কাজের পাশাপাশি তুমি নিজেও ছোটখাটো একজন উদ্যোক্তা, তোমার একটা প্রতিষ্ঠানও আছে যেটা তুমি দাঁড় করানোর চেষ্টা করতেছো, পাশাপাশি একটা জব করতেছো। তো এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করে উঠতেছো, বা কেন তুমি ডিসিশন নিলা যে নিজে কিছু এখানে দুইটা জিনিস আছে, পয়েন্ট, একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট। চাকরি একটা বাইন্ডিং, আপনাকে চাকরি করতে হলে একটা বাইন্ডিং এর মধ্যে দিয়ে যাইতে হবে, একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। আপনার একটা ক্যারিয়ার ফোকাস থাকবে, 9টা 5টা একটা টিমে আটকায় যাবেন আপনি, অনেক কিছুই আছে, রাইট? তো উদ্যোক্তা হতে হলে আমি একেবারে হতে পারতেছি না, কজ আমার মান্থ শেষে একটা ফিক্স কস্ট আছে, তো সেটা আমাকে সেটা সাস্টেন করতেছে চাকরি। আর আমি আমার প্ল্যাটফর্মটাকে দাঁড় করাচ্ছি, এটা একটা সময় যখন ক্যাপাবল হয়ে যাবে, তুমি চাইলে বলতে পারো job তোমার করব। প্রতিষ্ঠান নিয়ে বা তোমার কি বলে যেটা নিয়ে তুমি কাজ আচ্ছা, করতেছো আমি পাশাপাশি। যেহেতু জব করতেছি, আগে জব প্রায়োরিটিটা আগে দিচ্ছি। হুম, কারণ আমি একটা এগ্রিকালচার ফার্মে আছি, এটা ইকোটেক এগ্রিকালচার প্ল্যাটফর্ম, দা হাটবাজার নাম, স্টার্ট আপ কোম্পানি। এটা শুরু করেছে 24-এর পরেই এটা স্টার্টিং হয়, সিন্ডিকেট নির্মূলের জন্য, ফ্রেশ সবজির বাজারে সাপ্লাই চেইনটাকে যেন আমরা নষ্ট করে দিতে পারি, সিন্ডিকেট সাপ্লাই চেইনটাকে যেন কৃষক থেকে ডিরেক্ট রিটেলার থেকে কনজিউমার। সো এর মাঝখানে যারা আছে এদেরকে যেন আমরা বাইপাস করতে পারি, এটা নিয়ে আমরা মাঠে নামা, এবং বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং, কোয়ালিটিফুল ফুডের জন্য। তারপরে হচ্ছে বাংলাদেশের সুপার ফুড মাইক্রোগ্রেন নিয়ে আমি তোমারটাই আসি। হ্যাঁ, ওকে, তো এটা নিয়ে কাজ করতেছে। সো আমি এগ্রিকালচার নিয়ে কাজ করতে, কারণ আগামীর বাংলাদেশ সম্পূর্ণ নির্ভরশীল দুইটা জিনিসে, প্রযুক্তি এবং এগ্রিকালচার। মানুষ যাই করুক খাওয়া তো বিশ্বের লাগবে। যত বড় দেশই হোক না কেন, আপনি কাকে রোল মডেল মানবেন উন্নতের শিখরে? প্রযুক্তি, এগ্রিকালচার, হুম, আর এটাকে আপনাকে আসতেই হবে। অবশ্যই। আর আমার দ্বিতীয়টা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, যেহেতু আমার এক্সিকিউশনে একটা দক্ষতা আছে, টিম লিডার একটা ইয়ে আছে। তো ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে আমি 2016 সাল থেকে, যখন আমি স্কুল শেষ করে সবেমাত্র কলেজে ভর্তি হই, তারই কয়েক মাস পরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, কলেজ ফ্রেন্ডের মাধ্যমে, সবে নতুন নতুন পরিচয়, ফ্রেন্ডের মাধ্যমে এই সেক্টরে আমার পথ চলা, অ্যান্ড সেটা রামগঞ্জ থেকে। সো আমি বাই দ্য ওয়ে, আমি রামগঞ্জ সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছি। তো ওইখান থেকে যখন পথ চলা, তারপরে ঢাকায় শিফট হয়ে তারপরে এই সেক্টরে আমি একবারে রুরাল লেভেল, একবারে রুট থেকে, একবারে এটাকে কি বলবেন আপনি, একবারে মাটি থেকে আমি বেস থেকে আমি কাজ করা শুরু করতে করতে আল্লাহর রহমতে প্ল্যাটফর্ম ক্রিয়েট করা পর্যন্ত আমি আছি। বাট এটা আমার প্রত্যেকটা জিনিসের উৎপত্তি হয় কিন্তু কোনো না কোনো সমস্যা সমাধানের জন্য। আপনি যে কোনো ধরনের লিমিটেড বলেন, কোম্পানি বলেন, প্রোপ্রাইটারশিপ কোম্পানি বলেন, পার্টনারশিপ কোম্পানি বলেন, স্টার্ট আপ বলেন, যে কোনো যা কিছু বলেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য সৃষ্টি হয়েছে। এটা কিন্তু শুধু ধরেন আপনি একটা আমরা এই সেটের মধ্যে লাইট জ্বলতেছে, ক্যামেরা চলতেছে, সমস্যা সমাধানের জন্য। তো আমাদের এই যে আমরা কথা বলতেছি, কথাগুলোকে রেকর্ড করা, এটাও তো এই কথাগুলো রেজ করার জন্য তো লাগবে। সো যে ওই সমস্যা, আমি কিছু এই সেক্টরে দীর্ঘ 10 বছর কাজ করার ক্ষেত্রে আমি কিছু সমস্যা ফেস করছি, যে এই জিনিসটা এইভাবে হইতে পারতো, আমি আমার এটা করতে পারতেছি না বাইন্ডিং এর জন্য। সো যেহেতু আমার ওন একটা প্ল্যাটফর্ম, সো এটাকে চাইলে আমি আমার মতো করে চালাইতে পারবো। এইটা থেকে আর কি আমি মূলত ইয়া করা। আর আমার ক্রিয়েটিভিটি জিনিসগুলোকে আমি খুব অ্যাট্রাক্টিভ, আমি খুব টানে। মানে তো কত দূর আগাইছে বা কোথায় থামছে এটা যদি তুমি বলো। এইটা কন্টিনিউ আছে। যখনই আমার ক্লায়েন্ট আমাকে নক দেয়, আমি কাজগুলো করি। আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফ্লোরা ইভেন্ট প্ল্যানার।
সো এইটার নিয়ে কাজ করতেছি এখন আমরা মোস্ট অফ দা এই ইয়ারের মধ্যে আমরা কর্পোরেটে খুব ভালোভাবে ইনভলভ করার চেষ্টা করতেছি আর কি। ওকে। সো আমাদের ব্যাকএন্ডে কিছু মানুষ আছেন যাদের আসলে নাম প্রকাশ করতে তারা কখনোই চায় না, সো আমাকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে গ্রেট। আশা করি তুমি তোমার প্রতিষ্ঠান নিয়ে সামনে আগাবে। ইনশাআল্লাহ। আমি তোমার সাথে যখন থেকে কানেক্টেড তখন থেকে একটা জিনিস আমাকে মুগ্ধ করে। সেই জিনিসটা হচ্ছে তুমি সুন্দরভাবে কথা বলো এবং বেশ গোছানোভাবে আর কি। আমি জিনিসটা খুব পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে আমি হয়তোবা কথা বলতে পারি র্যান্ডম, বাট এরকম গোছানো কথা আমি বলতে পারি না। তো এই জিনিসটা না তুমি কোথা থেকে রপ্ত করছো? ওই যে আপনাকে বলেছিলাম আমি ছোটবেলা থেকে একটু লিডারশিপ ওন করা, মানুষের মধ্যে কথা বলা, এই জায়গাটা তো আমাকে অবশ্যই অনেক অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। এর মধ্যে কিছু জিনিস আছে যেটা নিজেকে তৈরি করে নিতে হয়, যেমন আমি দরজা বন্ধ করে গ্লাসের সামনে বসে বসে বক বক করি। ইজ ইট ট্রু? 100% ভাই। আর যদি ধরেন মানে আমি নিজে ফোনটাকে এভাবে কিছুর উপরে রেখে ভিডিওটা অন করে দিয়ে আমি বক বক করতে থাকি কোনো একটা টপিক নিয়ে। তা আমি যে শাই ফিল করা, মানুষের সামনে কথা বলা, একটা মঞ্চে দাঁড়ালে হাত পা কাঁপা, কি থেকে কি, আমি কিন্তু গুছালো জিনিস নিয়ে গেছি। আমি জানি আমি এটা বলতে পারবো, কিন্তু স্টেজে ওঠার পরে মানুষকে দেখলে মানে মানুষ একটা মানুষের দুইটা চোখ তো আমার দিকেই আই কন্ট্যাক্ট দিয়ে থাকে যে আমি কি বলতেছি, যেহেতু তারা শ্রোতা, যেই হোক না কেন, তার যেই যোগ্যতায় থাকে না, যখন সেই স্টেজে উঠে গেছে মানে সে বক্তা, তাকে আমাকে শুনতেই হবে, রাইট? তখন ওই মানুষটা, আমি যদি নার্ভাস হয়ে যাই একটা মানুষের সামনে গিয়ে কথা বলতে, আমি এখন কি বলবো? তো এই জিনিসটা আমাকে কয়েকটা জায়গায় প্রবলেমের মধ্যে ফেলে দিছে। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য নিজের মধ্যে নিজের অনেকগুলা রাগ সৃষ্টি হয়েছে। সো পৃথিবীতে নিজের প্রতি নিজের জিহাদ ছাড়া আর কিছু হতে পারে না ভাই। আপনার প্রতি আপনার যখন ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, আমি এই কাজটা করতে পারি না, আমি এই কাজটা কেন করতে পারি না, এই কাজটা করতে পারি না, এটার তাড়নায় আপনাকে এই কাজ করাই ফেলবে ভাই। এই তাড়নাটা তো আবার সবার কাজ করে না, যাদের কাজ করে। আমি এই কাজ করার জন্য ভালো একটা মানে আমার জন্য একটা এন্টিডোজ রেডি করছি আমি। সারাক্ষণ মনে করি এই জিনিসটা, শরীফ ভাই আমাকে এইভাবে গালি দিতে পারলো, শরীফ ভাই আমাকে এইভাবে অপমান করলো, কেন করলো, আমার দুর্বলতাটা কোথায়? আমি দুর্বল জায়গাটাকে ওভারকাম করতেই হবে, এই করতেই হবে তাড়নাটা আমি আজ পর্যন্ত অ্যাজ এ মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার জন্য যতটুকু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রতিদিনই কিছু না কিছু শিখছি। খুবই খুবই ভালো, এবং আমি মনে করি তোমার এই ফ্লোটা বজায় থাক, এই ফ্লুয়েন্সিটা বজায় থাক, এবং ইন ফিউচার তুমি এরকম একটা পজিশন থেকে বিলং করো যেখানে আসলে তুমি অনেক সুন্দরভাবে মানুষকে বোঝাইতে পারো। মানে তোমার কাজের দিকে হইতে পারে, সামাজিক কাজের দিকে হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। আমি কিন্তু আপনাকে বলি, আমি যে পেশার সাথে জড়িত আছি, এক্সোটিকের সাথে, হাটবাজারের সাথে কাজ করতেছি, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, দুইটাই কিন্তু সামাজিক কাজের একটা অংশ। হ্যাঁ, এটা বিজনেস, অলসো বিজনেস। কিন্তু আপনি দেখেন আমরা কৃষকের সাথে একদম রুরাল লেভেলের কৃষকের সাথে আমরা কাজ করতেছি। এখন কৃষককে আমি পরামর্শ দিচ্ছি, কৃষিবিদ দিচ্ছি, এবং কি ফসল চাষ করবে, কতটুকু তার প্রফিট আসবে, কৃষক যেন প্রফিট থেকে বঞ্চিত না হয়, কৃষক যেন কোনোভাবে লসের মধ্যে না থাকে। আমি কিন্তু কিছুদিন কাজ করি কৃষক এম্পায়ারটা তৈরি করার জন্য, রাইট? ভাই আপনি যাই করেন না কেন ভাই, আপনি যত বড় সমৃদ্ধশালী যাই হন না কেন ভাই, বাংলাদেশের তেল নাই ভাই, বাংলাদেশের সোনার মাটি আছে ভাই, এখানে যা ছিটাই দিবেন তাই হবে ভাই, শুধুমাত্র একটু পরিচর্যা করতে হবে। আমরা ফার্টিলাইজার নির্ভর এত বেশি হয়ে গেছি ভাই, এত বেশি হয়ে গেছে ভাই। আমি রেগুলার রানিং না করতে পারলো উইকলি করি, যদি অলসো আপনি প্রতিদিন রানিং করেন, আপনার ফিটনেস খুবই গুড। আমি প্রতিদিন পারি না, তারপরেও সপ্তাহে আমি 2 দিন মিনিমাম একদিন রানিং করি, 5-10 কিলোমিটার দৌড়াই নিজে ভাই। আমি যে ছেলে 10 কিলোমিটার দৌড়াইতে পারতাম, সেই ছেলে এখন আমার আস্তে আস্তে স্কেলটা কমে আসতেছে। বয়স কিন্তু ভাই এখন 30-এর কোটাও পার হয় নাই, মাত্র 25 বছরের একটা ছেলে, রাইট? তো কেন পারতেছে না জানেন? এটা আলটিমেটলি অন্য কিছু না, প্র্যাকটিস না ভাই। আলটিমেটলি এটা সম্পূর্ণ দোষ খাবারের উপরে ভাই। ভাই আপনি কি খাচ্ছেন? ধরেন ভাত, এই চালের ভাত আপনি আগে কি খেলেন? আপনি ভাই ছোটবেলায় ভাতের মার খাইছিলেন ভাই, ওই মার খায় যে এনার্জি ফিল হইতে, এখন ভাই এনার্জি ডিম খেয়ে ফিল হয় না ভাই। এটা তো দারুণ কথা। এটা মানে এই কথা তো মানে কি বলে, ডিফেন্ড করার মতো কোনো কথা নেই। আগে তো সবকিছু ভাই এত পিওর জিনিসের, আমি ধরেন কি বলি, আমার ধান চাষ হইতো আগে কি দিত মাঠে? শুধুমাত্র ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া
মানে আমি আমার মানে জৈব সার ছোটবেলা টাইপের জিনিসগুলো আগে আমি বেশি বলি, ব্যবহার হইতো। আমার তখন ইউরিয়া দেখতাম ফার্টিলাইজারের মধ্যে ম্যাক্স, দেখতাম কি সবার ঘরে কিন্তু মোটামুটি গরুর গোবর ফেলানোর জন্য আলাদা একটা জায়গা রাখা হইতো। তো তো আমার বাড়ির পাশে যদি মানে আমি কৃষির সাথে এত নিশ হয়ে গেছি, আলটিমেটলি ধরেন আমাদের আসলে ওই কখনো আমি কখনো কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত হইতে পারি না, বাট এখন হয়েছি। সো দেখতাম মানুষ গরুর গোবর, তারপরে হচ্ছে ছাই, বিশেষ করে হচ্ছে চুলার যে ছাই, তারপরে সবজি কাটা, এগুলা সব ছিটাই দিত। এগুলা থেকে আপনার ইয়ে হইতো। আপনি দেখেন মাটিতে এখন কোনো পোকামাকড় পাবেন, দেখেন আপনার প্যারালালটা আমি বুঝাই দিচ্ছি এটা জাস্ট ধরেন, আগে আমাদের মাটিতে আমরা বীজ ফেলাইতাম, পাখি বীজ খাইতো, পোকা মাটির থেকে বীজ খাইতো, আবার ওই পোকা খাওয়ার জন্য পাখি আসতো, ওই পাখি পোকা খেয়ে বেঁচে থাকতো, তারপর ওই পাখি আপনাকে কলকাকলি ডাকতো, গাছগুলা ন্যাচারাল থাকতো, আমার কিন্তু চাষাবাদ ন্যাচারাল হচ্ছে, আমি খাচ্ছি, আমি পুষ্টিগত সম্পন্ন হচ্ছে, আমার মান সম্পন্ন খাবার পাচ্ছি, আমি শক্তিশালী হচ্ছি, রাইট? এখন দেখেন ভাই, একটা পোকাও মাটিতে বসে না। আসলে সব মিলাই আমাদের ইকোসিস্টেমটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানসম্মত খাবার নেই ভাই। আপনি এখন দৌড় দিয়ে আপনি কি পাবেন? আপনি মাংসের চাহিদা পূরণ করতে কি ব্রয়লার খাচ্ছেন, রাইট? আপনি জানেন এই ব্রয়লারটা কত পরিমাণে এটাকে বুস্ট আপ করা হয়, আপনার যে মাংস বৃদ্ধি থেকে শুরু করে এগুলো কি পরিমাণ হচ্ছে কি, শুধু আমি না, এটা সবাই জানে যে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ, কিন্তু আমরা খাচ্ছি ভাই। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ জানে যারা সচেতন একটু, যে এই ব্রয়লার বা এই চাষাবাদ করা যে হাইব্রিড জিনিসপত্রগুলো হচ্ছে, এগুলো কিন্তু আনহেলদি, বা কিছু করার নেই। ও একটা সিক্রেট জিনিস আপনাকে বলি, আমি বাজারে গেলে পোকাওয়ালা তরকারি কিনি। এটা কিন্তু ভালো, কারণ যে বেগুনের মধ্যে পোকা আছে ওই বেগুনটা আমি কিনি। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা অথেন্টিক। কারণ পোকা কখনোই আপনার ফার্টিলাইজার বা আপনার কীটনাশক রাসায়নিক এটাকে জীবনে টাচই করবে না ভাই। আমি পেয়ারা খেতে গেলাম, তো কেটে বিক্রি করতেছে, তো কেটে দেখলো মাঝখানে পোকা, ওইটা উনি সাইডে রেখে ভালো টাকা, আমি ওইটাকে আমাকে আপনি রিফিল করে দেন, ওইটাকে সুন্দর করে আপনি কেটে পোকাটা ফেলাই দিয়ে বাকিটা দেন। কারণ আমি জানি, আমি এটা নিয়ে কৃষির সাথে যেহেতু আমি কাজ করতেছি, আমি জানি এইটাই পোকা যেটা হাত দিয়েছে তার মানে কি ওইটাই ভালো। পাখি দেখছেন ফল গাছের কখনো মানে পরিপক্ষ ছাড়া পাখি ফল খায় না, আর পাখি ফল খেয়ে ফেলানোর পরে যে ফলটা পরে ওইটা আমি খেতে খুব ভালোবাসি। এটা আবার অন্য ব্যাখ্যা আছে, তো ওই বিষয়গুলো আসলে মানে অনেক মানে কৃষি তো এটা একটা ওশন, জাস্ট এ ওশন। বাংলাদেশে তেল নাই, গ্যাসের পরিমিত মজুদ নাই, কিন্তু মাটি আছে ভাই। এই মাটি একটা স্বর্ণের খনির মতো। এই তো আমি গত 2 সপ্তাহ আগে রাজশাহীতে গেছিলাম, তো ওখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে এখানে মানে বীজ ফেলাই দিলেই হবে, মাটি এত সুন্দর, দোআঁশ মাটি, বেলি দোআঁশ মাটি, একটু লাল লাল, যে কোনো সবজি ফসল ওখানে খুব ভালো হবে। কিন্তু এইদিকে তুমি আমাদের দক্ষিণের দিকে যাও, যদি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এইদিকে মাছ ব্যতীত অন্য শাকসবজি কম। আপনি একটা জিনিস দেখেন, আপনার এই কথাটা বলতেছি, বাংলাদেশ আমরা বলি না বৈচিত্র্যময় একটা দেশ, ধরেন আপনার অভাবটা কিসের? শাকসবজি, রাইট? যেহেতু দক্ষিণে যাচ্ছেন, আপনার লবণাক্ত মাটি, লবণাক্ত পানি, বা বিভিন্ন মানে উপকূলীয় জায়গাগুলোতে আপনার আবহাওয়াটা সেরকম উপযোগী না। আপনি রাজশাহীতে না, রাজশাহী কিন্তু মাছ চাষ হয় না ভাই। না, ওখানে ওই যে পরিমাণ আবাদ হচ্ছে কৃষি জমিতে, ওইটা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রিজিক বন্টন করে দেওয়া ভাই। আপনার ওইখানে যে পরিমাণ মাছের চাষ হচ্ছে সেটা সারা বাংলাদেশ ডিস্ট্রিবিউশন হচ্ছে। রাজশাহীতে যেটা সবজি হচ্ছে, ফরিদপুরে যে সবজি হচ্ছে, কুষ্টিয়াতে যে সবজি হচ্ছে, এগুলা পুরো বাংলাদেশ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওকে, এটা একটা মানে ইকোসিস্টেম বলা যায়, সিস্টেমের আল্লাহ প্রদত্ত ইকোসিস্টেম। এখন আমি তোমার সোশ্যাল ওয়ার্কে ফিরে আসি। সামাজিক কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তো তুমি আজ পর্যন্ত মানে কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করছো, বা সুবিধা অসুবিধা যদি একটু বলো। থ্রেট খাইছে ভাই। যেমন মানে সামাজিক কাজ করতে যেও থ্রেট, এটা জাস্ট নট এ থ্রেট, লাইফ টাইম থ্রেট এর মতো ছিল একটা। আর যদি আপনাকে বলি, ধরেন আমি এমন একটা জায়গায়, আমি চাই না এখন মানুষটাকে রিভিল করতে, এই জন্য আর কি পুরোপুরি বলতেছি না কি, আমি এমন একটা জায়গায় আসলে, আমি ওই যে একটা কথা আপনাকে বলেছিলাম যে পারলে মানুষের উপকার করে ক্ষতি করে না, মায়ের একটা বাণী ছিল। সো এই জন্য এখন বললে ডেফিনেটলি সে ক্ষতির সাধন হবে, কিন্তু আমি এটা বলতে চাই না। যে আমি মানুষের জন্য কাজ করতেছি, যতটুকু পারছি চেষ্টা করছি। সে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সেটা করতে পারে না, সেটা তার ব্যর্থতা, আমার না। আমি পারতেছি, আমার কাছে স্কোপ আছে বিধায় আমি পারতেছি।
বা আমি স্কোপটা করে নিছি, বাট সে বসে থাকছে, সে এটা ব্যর্থতা, তার সে পারে নাই, সেটা ব্যর্থতা। কিন্তু সে আমাকে লিটারেলি থ্রেডিং এর শিকার হয়ে গেছি যে মানে প্রেক্ষাপটটা কেমন ছিল যদি একটু ব্যাখ্যা করো জিনিসটা, যে এরকম ছিল, এরকম ফেস করছি, এরকম হয়েছে? দুইটা জায়গায় এটা হয়েছিল আমার সাথে। একটা জায়গা হচ্ছে ধরেন বিশেষ করে করোনার সময় আর কি। সো মানুষ যখন ঘরবন্দি, আমি দীর্ঘ কয়েক মাস করোনা নিয়ে কাজ করছি, এবং আমি এটা আমাকে ব্রাক থেকে একটা করোনা যোদ্ধা হিসেবে সার্টিফিকেট আমি পেয়েছিলাম। তো আমি আমার উপজেলায় প্রচণ্ড কাছে, আসলে সবথেকে বড় কথা হচ্ছে আমার ওন কোনো প্ল্যাটফর্ম নেই। আমি হচ্ছে ভ্যারাইবল প্ল্যাটফর্মের সাথে অ্যাজ এ ব্যক্তি হিসাবে, একজন ব্যক্তি সোশ্যাল ওয়ার্কার মানে হিসাবে একজন কর্মী হিসাবে হ্যাঁ, যেমন আমি যখন করোনার সময় কাজ করেছি তখন স্বপ্ন নিয়ে সাথে কাজ করেছি, তারপরে আমি অতন্দ্রর সাথে কাজ করেছি, আমি ডু সামথিং এর হয়ে কাজ করছি। অবশ্যই ডু সামথিং সাতক্ষীরাতে অনেক ভালো কাজ করে। শাহিন আমার একটা ছোট ভাই, ও ডু সামথিং এর ভালো লিড পয়েন্টে কাজ করতেছে। তারপরে আপনার অনির্বাণ নিয়ে কাজ করেছি, বিভিন্ন ধরনের সামাজিক, যেমন এসিআই একটার সাথে কাজ করেছি আমি, ফুস ট্যাবের সাথে কাজ করেছি, তারপরে হচ্ছে আপনার একাগ্রার সাথে কাজ করেছি, মানে ভ্যারিয়েবল অনেকগুলা টিমের সাথে আমি কাজ করছি। তো করোনার সময় স্বপ্ন নিয়ে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে লক্ষ্মীপুর জেলায়, ফ্রি অক্সিজেন, মানুষের বাড়ি বাড়ি খাবার। তো আমি করোনার সময় ভাই অনেক কষ্টে থাকে ছিল মানুষ, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মতো সমাজের মানুষরা না পারছে কাউকে বলতে, না পারছে সইতে, গরিব তো রাস্তায় এসে হাত পাতে নিয়ে গেছে। আমার খাবার বিতরণ করার, মানে আমি হচ্ছে চাল ডাল আলু এক সপ্তাহের খাবার দিতাম, মানে স্বপ্ন নিয়ে আমাকে দিয়েছিল, আমি তা প্রোভাইড করেছিলাম। তারপরে আমি একজন মানুষের কথা অবশ্যই বলতে চাই, মোহাম্মদ নুরুস সাবা মিঠু ভাই। উনি ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপিরেশন আমার কাজের জন্য। মানে একজন, মানে আমি যদি আপনি বলেন যে 5টা লোক বেছে নাও টপ 5, ওখান থেকে আমি ওনাকে একজনকে বেছে নেব নির্দ্বিধায়। কারণ সাবা ভাই আমাকে সোশ্যাল ওয়ার্কটা কেন করতে হয়, কি করতে হয়, সে আমাকে এটা শিখাইছে। ওকে, ওনার সাথে যখন কাজ করা শুরু করি, উনি প্রচণ্ড, উনি আবার ওনার সাথে পরিচয় হয় আমার ফ্রেন্ড জুনাইদ আল হাবিব, অলসো এখন প্রমিনেন্ট একজন রিপোর্টার, খুবই পরিচিত মুখ গণমাধ্যম কর্মীদের কাছে। জুনাইদ আল হাবিব কালের কণ্ঠেতে আছে। সো ওর ফেসবুক পোস্ট থেকে একটা নিউজ হয়, আর ওই নিউজটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে জিয়াবাই মেবি শেয়ার করে কোনো একটা গ্রুপে। তো জিয়াবাই শেয়ারের পরে সাওয়াবাই ওটাকে রেস করে, তারপরে জুনেদকে রেস করে, তারপরে হচ্ছে সাওয়াবার সাথে আবার কাজ করে। আমরা জেলেদের নিয়ে সেই পোস্টটা করেছিলাম, করোনায় জেলেদের আর করুণ চিত্রটা তুলে ধরেছিলাম। তারপরে ওনার কাছ থেকে কাজ করা শুরু হয়। তো উনি তারপরে হচ্ছে স্বপ্ন নিয়ে, যেটা বললাম, প্রচুর পরিমাণে হেল্প করেন। দেন আমাকে একটা দায়িত্ব জায়গায় রেখে আমার ট্রাস্ট করে আমাকে দিয়ে ডিস্ট্রিবিউশন করেন। তা আমি রাত্রে, সবাই বিতরণ করে দিনের বেলা, তা আমাদের বিতরণের ধরন ছিল আমরা রাত্রেবেলা করতাম। এশার নামাজ পড়ে আমার 2 কাঁধে 2টা বস্তা নিয়ে, আমার সাথে 3-4 জন আমার এলাকার ছোট ভাই বড় ভাই, তাদেরকে নিয়ে আমি কাঁধে করে নিয়ে বাড়ি বাড়ি যেতাম। যে কি করতাম, এই একটা দরজার পাশে চোরের মতো আমি কান পেতে থাকতাম, কি কথা শোনা যাচ্ছে তাদের কানে। তো কনভারসেশন হয় ভাই, কালকে খাবো কি, বা সংসারের অবস্থা, এটা কিন্তু হয় বাসার মধ্যে। তখন আমি একা গিয়ে ওই দরজার মধ্যে, কাউকে নিতামও না, ওদেরকে পিছনে রেখে আমি দরজার মধ্যে রেখে বস্তাটা রেখে টোকা দিতাম। অ্যান্ড যেহেতু আমি একজন নোন পার্সন ওই এলাকার জন্য, যখন বলতাম চিনতো, দরজা খুলতো, তখন বলতাম যে কাকা বা আপা বা ভাই বা খালা, যাই হোক না কেন, আপনার জন্য এটা রাখেন, কাউকে কিছু বলার দরকার নেই। মানে যেন তাদের সম্মানটাও থাকে, এবং আমি যে দিছি এটাকে যেন কোনো প্রকাশ না পায়। এবার বলেন, তাহলে এটা তো সামাজিক কাজ, মানুষের টাকা দিয়ে হচ্ছে, তাহলে মানুষকে আমি কিভাবে প্রমাণ দিতাম? আগে দরজায় রেখে ফোনে একটা ছবি তুলতাম যে এই দরজার সামনে আমি এটা বিতরণ করতেছি। ওটা আমার ভাই আমার মানুষের জন্য, মানুষের কাজ করতেছে। ধরেন টাকা তো একজনে দিচ্ছে না, কেউ 5 টাকা দিচ্ছে, আবার কেউ 5 লাখ দিচ্ছে মানুষের কাজের জন্য, রেখে দিয়ে চলে আসতাম। এইভাবে করে করে কাজ করছি। কাজ করার পর আলটিমেটলি একটা সময় গিয়ে হয়েছে, মানুষ আমার প্রতি নির্ভরশীল হওয়া শুরু করছিল। হওয়ার পরে এলাকার কিছু জনপ্রতিনিধি থাকে। সো আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ জানে না কার সাথে আমার এই ক্লাসটা হয়েছে। সো উনি আমাকে আলটিমেটলি বলছে যে, এমনিতেই আসো অত্যাচারের শিকার হইয়া, আরো নিজের অত্যাচারটা শুরু করাতে চাই আমি। মানে দেশনীতি আমাকে ইঙ্গিত করছে যে আমার ফ্যামিলিটা অলরেডি রাজনৈতিকভাবে অত্যাচারিত হয়ে আসতেছে,
এবং ব্যক্তিগতভাবে যেন আমি অত্যাচারের শিকার না হই। আমি বললাম যে কেন? বলছে যে এত ভালো সাজা ভালো না, হুম। এত ভালো সাজা ভালো না। মানে সতর্ক করছে আর কি তাদের তাদের ভালো সাজা ভালো না, মানে আলটিমেটলি তখন তো রাজত্ব, যা চাইবে তাই করতে পারবে। সময় তাদের ছিল। এবং একটা পর্যায়ে এসে আমাকে রাজনৈতিক ট্যাগিং এর শিকার হইতে যাচ্ছিলাম, জাস্ট আলটিমেটলি হই নাই, আল্লাহ তাআলার একটা রহমত ছিল। ধরেন প্রচুর পরিমাণে রাজনৈতিক ট্যাগিং এর শিকার করতে চাইছিল, যে বাবা যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত, কেউ আমাকে বিএনপি ট্যাগিং দিচ্ছে। আবার আমি সর্বোপরি একজন মানুষ ভাই, আপনি কোন দল করতেছেন, কাকে ভালোবাসতেছেন, আই ডোন্ট কেয়ার। ওটা থাকতে পারে, ওইটা যে যার থাকবে, ব্যাপার, ব্যক্তি ওটা থাকতে মতাদর্শ থাকবেই, কিন্তু অ্যাজ এ ব্যক্তি হিসাবে আপনাকে আমি কোনভাবে গ্রহণ করতেছি, এটা হচ্ছে আমার বড় বিষয়। আমি হৃদয় যে দুধে দেওয়া তুলসী পাতা তা না ভাই, মানুষের ভুল আছেই। কারণ আপনি আমাকে পছন্দ করেন, কোন সেক্টরে পছন্দ করেন? আপনি আমার সামাজিক কাজ দেখে আমাকে পছন্দ করেন, রাইট? বা আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি এই জন্য পছন্দ করেন। তা আমারও তো খারাপ সাইড আছে। অবশ্যই। আপনার শরীফ ভাইকে আমি পছন্দ করি, এজ এ পোলাইট একজন পার্সন, আপনাকে আমার পছন্দ হয়, আপনি রেসপেক্টফুল পার্সন, আপনাকে পছন্দ হয়, আপনার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে, আমরা গল্প আড্ডা করতে সময় কাটাতে ভালো লাগে, রাইট? এখন আপনারও তো খারাপ সাইড আছে। এভরি ম্যান, প্রত্যেকটা মানুষেরই আপনার ডার্ক সাইড আছে, যেটা হয়তো বা আপনি কেউই জানেন না, বা আপনি জানেন না, আমি জানেন না। মানে ভালো মন্দ মিলাই তো মানুষ, রাইট? তো আমাকে জামাতের ট্যাগিং লাগাচ্ছে, আমাকে বিএনপির ট্যাগিং লাগাচ্ছে, আবার মাঝে মধ্যে একবার চরমনের ট্যাগিং লাগাচ্ছে। তো একবার এক এক ইসলামী আন্দোলন, একবার এক একজন আমি প্রত্যেকটা দলের উপরে রেসপেক্ট। সো এটা নেন, বিশেষ করে এখন প্যাসিস্টের দিকে তো ডেফিনেটলি না, কারণ আমি নিজে একজন জুলাই যুদ্ধে আমিও 2টা গুলিবিদ্ধ হয়েছিলাম। আচ্ছা, এখানে প্রশ্ন, তুমি আমাদের আগামী বাংলাদেশ নিয়ে তোমার ভাবনা কি, বা কোথায় দেখতে? আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনার জায়গা যদি বলি, একটা লাইন, অভিজ্ঞতা চালাবে দেশ, তারুণ্য হবে শক্তি। তা আমি তরুণ, আমি সবকিছুর ওয়েটটা নিতে পারবো না, অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে। সো আমার যদি এক লাইন ডেফিনেশন করি, অভিজ্ঞতা চালাবে দেশ, মানে অভিজ্ঞ মানুষরা দেশ চালাবে, দেশ চালাবে, অভিজ্ঞতা দেশ চালাবে, তারুণ্যটা নির্ভর করে, তারুণ্যের উপরে নির্ভর করে। কারণ তরুণ সমাজ এবং তারুণ্যদের মেধা শক্তি, যে পরিমাণ সাহস, এক্সপিরিয়েন্স, তাদের মেধা, তাদের কর্মদক্ষতা, এগুলাকে অভিজ্ঞ ব্যক্তিরা কাজে লাগাইতে হবে। এবং আপনি জেনে রাখেন, এই ভিডিও তো যেহেতু সোশ্যাল মিডিয়া আপলোড হলে এটার কোনো পরিধি নেই, ওশনের মধ্যে আপলোড হয়ে গেছে, সারা জীবনের জন্য থাকবে, আমি মরে গেলেও থাকবে, রাইট? আমি বলে দিলাম, আগামীর বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে টেকসই বাংলাদেশ হিসেবে রূপান্তর হইতে হয়, 2টা জিনিসের কোনো বিকল্প নাই, একদম কৃষিতে ফিরে যাওয়া আর প্রযুক্তিগত উন্নয়ন লাগবে। অবশ্যই, আই এগ্রি উইথ। কারণ কৃষি অ্যাজ এ ওশন সাইড বাংলাদেশের জন্য আর কিচ্ছু নাই বাংলাদেশের। আপনি কি দিয়ে পরিচয় দিবেন বাংলাদেশকে? কি আছে আপনার কাছে? মাটি আছে, মাটি আছে, এটা সোনা। এটাকে যেমনি ফলাবেন তেমনি ফলবে, আপনি যেভাবেই করবেন ওভাবেই ফলাইতে পারবেন। আপনি দেখেন বাংলাদেশে খুরমা খেজুরের, মানে সৌদি আরবের খুরমা চাষ, এটা বাংলাদেশে হচ্ছে ভাই, আপেল আঙুর অনেক কিছু হচ্ছে ভাই, অ্যাভোকাডো বাংলাদেশে হচ্ছে ভাই, ড্রাগন তো মানে এটা ছিল একটা সময় খুব হাই প্রোডাক্ট, বাহিরের প্রোডাক্ট। এখন বাংলাদেশে ভাই ড্রাগন, লক্ষ লক্ষ হেক্টর জমিতে ড্রাগনের চাষ হচ্ছে না? চেরি ফল বাংলাদেশে চাষ হচ্ছে ভাই। তাহলে এটা অনেক, মানে আমরা কি বলতাম, চেরি মানে কাশ্মীর, রাইট? আপেল মানে কাশ্মীর হচ্ছে তো ভাই বাংলাদেশের চাষ, বাংলাদেশেই খাচ্ছি আমরা ভাই। শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন করে কৃষিকে ইনভেস্ট করেন, অ্যাগ্রোটেকে ইনভেস্ট করেন। বাংলাদেশে যারাই, যেই দলেই, আমি একজন তরুণ হিসেবে বলবো, আমি তাকেই সিলেক্ট করব, কারণ আপনার ভোট কিন্তু অনেক মূল্যবান জিনিস। আমি ইন্ডিয়ান একটা সিরিজ দেখছিলাম, মুভি দেখলাম, ভোট, থেলাপতি বিজয়ের। একটা ভোটের জন্য পুরো দেশকে সে নাড়ায় ফেলছিল, রাইট? দেখছিলেন আপনি ভোটটা? সে নিউ ইয়র্ক থেকে আসছিল একটা ভোট দেওয়ার জন্য, তার ভোটটা জাল ভোট দেওয়া হয়ে গেছিল, পরে এই ভোটের জন্য পুরা সিস্টেমটাকে সে আবার রিনিউ করছে এবং ভোট আবার নতুন করে হইতে হয়েছে। সো যোগ্যতা সম্পূর্ণ সুশিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে দেশ চালাইতে হবে, তারুণ্য নির্ভর হয়ে। সো তারুণ্যকে বাদ দিয়ে আপনি কিছু চিন্তা করতে পারবেন না।
তরুণদেরকে তুমি কি বলতে চাও বা কি মেসেজ দিতে চাও? অ্যাজ এ তরুণ হিসাবে 24শে জুলাই পরবর্তী থেকে আজকের দিন পর্যন্ত তরুণদের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। মানে আমার অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ তরুণ হিসাবে, অ্যাজ এ যুবক হিসাবে আমি যেটা বলতে চাই, তরুণ মানে এখন জেনজি, সব জেনজি জেনজি, জেনজি সো আমরা না জেনজি, রাইট? রাইট আমি কিন্তু জেনজি না। আমরা না ভীষণ আবেগী ভাই, হুম হুম। ভীষণ আবেগী। মানে ধরেন আমরা আসলে অনেকগুলা বিষয় যখন সামনে চলে আসে না, আমরা এটাকে স্তর ভাবে সাজাইতে পারি না। মানে সাথে সাথে রিয়াকশন চলে আসতেছে, এটা মাথায় নিচ্ছে না, বুঝছি না। মানে এটা আমিও করছি ভাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি আমার তো সেটাই হয়েছে, আমার বাইকে লাগাই দিছে, তুমি ওরে ও আচ্ছা, ওটা না যে, বাট কন্ট্রোল করে করতে, এখন কন্ট্রোলিং পাওয়ারটা অনেক বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ। আগে কন্ট্রোল করতে হবে। আগে নিজেকে কন্ট্রোল আমি এই করতে ক্ষেত্রে তুমি আমার একটু ওখানে পজ দিয়ে আমার একটু ঘুমা দাও, আমি কন্ট্রোলিং না। আপনি অবশ্যই জোস মানুষ, কারণ হচ্ছে আপনি যদি ওই আগ্নেয়গিরির লাভার উপর দিয়ে হাঁটেন, তাও আপনি বলবেন যে আমি আইস বার নিয়ে হাঁটতেছি। আপনি আমি মনে করি কি, একটা মানুষ যখন অন্যায় করুক বা ন্যায় করুক, ও যে হিসাবে পোস্টটা করে বা রিয়াক্টটা করে, আমি যদি সেম ভাবেই করি, তাহলে ওখানে কি একটা ব্লাস্ট হবেই। তা ঠিক, কিন্তু আমরা আসলে বুঝতে চাই না যে বিষয়টা কি ঘটেছে। দুই পক্ষ থেকে কিন্তু মানে রিয়াকশন সেম চলে আসে, এই জন্য আসলে সমস্যাটা হয়। তো তরুণদের প্রতি যেটা হবে ভাই, আমাকে আগে বুঝতে হবে, আবেগিক জায়গা থেকে ফিরে আসতে হবে, এবং কারিগরি শিক্ষার বিকল্প কিচ্ছু নাই ভাই। তো তরুণদেরকে তুমি মানে তরুণদেরকে আমি কারিগরি প্রত্যেকটা শিক্ষা- মানুষকে বলবো, তার প্রত্যেকটা ইয়াং, আমার সিনিয়র জুনিয়র যারাই দেখতেছে, সবাইকে বলবো পড়াশোনার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, একটা পার্সোনাল স্কিল তৈরি করতে হবে। দারুণ কথা বলছে আসলে এই কথাটা। আপনারা যারা দেখছেন বা ইয়াং আছেন, আমিও সবাইকে বলি যে ভাই একটা স্কিল শিখো, যে কোনো এনি কাইন্ড অফ স্কিল, যেটা তুমি ভালো একাডেমিক কোয়ালিফিকেশন জাস্ট এ পেপারস, সার্টিফিকেটটা জাস্ট এ পেপারস। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই দরকার আছে ভাই, অবশ্যই দরকার নিজেকে আছে, স্মার্টলি ডিল করার জন্য দরকার আছে ভাই। লেখাপড়া কিছু জিনিস করতে আছে হবে। যেটা পড়াশোনার স্কুল কলেজ ইউনিভার্সিটি না গেলে শিখতে পারবে না, আবার কিছু জিনিস আছে বাস্তবতা থেকে শিখতে হবে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেই চেইনটা মেনটেন করে পড়াশোনা করতেছি, এটা আসলে অ্যাকচুয়াল চেইন না। আমি দেশের বাইরে যাওয়ার আমার সুযোগ হয়েছে একটা দেশে, সো আমি যখন গেছি ওখানে আমি দেখছি তারা কিন্তু প্র্যাকটিক্যাল নির্ভর কাজ করে, তার প্রত্যেকটা জিনিস স্কেল আপ হয়। মানে আমি যদি এখন মানে কোনো চাকরিও না করি, আল্লাহর রহমতে কিচ্ছু নাই আমার, অ্যাটলিস্ট আমি কামলা দিয়ে খেতে পারবো। কারণ কামলা দেওয়ার স্কিল কি, আমি ইভেন্ট সেক্টরে আমি ফুলের কাজ জানি, বা আমি এই জানি, বা আমি একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারতেছি, আমি কাজ করতে পারবো। ওকে, যদি কিছু না করতে পারে ভাই, কিচ্ছু নাই আমার জন্য, আমি গ্রামে চলে যাবো ভাই। আমার বাপের 2 কাঠা জমি আছে, ওখানে আমি। এখানে এমন কোনো বিষয় আছে যেটা তুমি বলতে চাও বাট বলা হয় না, আমি হয়তো বা জিজ্ঞাসা করি না, এমন কোনো বিষয় থাকে না, বলতে চাই, বলা হয় না। বলতে গেলে এই পডকাস্ট 3 ঘন্টা 4 ঘন্টা 5 না? ঘন্টা শেষ হবে আমরা না। 1 মিনিটে বলবো। ওই যে আমি আমার প্রথম মানে শেষ ভালো যার সব ভালো তার, ওই পয়েন্টে আসি। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করছি, আবার এখন শেষও যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ভাই, পেশায় তুমি যাই হও, আগে মানুষ হও। একটা মানুষ আগে মানুষ হইতে পারলে কিচ্ছু লাগবে না, এমনি বদলাই যাবে।